সিজনের প্রথমেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। নাচোনাকি ছিটকে যাচ্ছে, তার পরিবর্তে নতুন প্লেয়ার নেবার ভাবনা ইস্টবেঙ্গলের। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু নতুন সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো কি, সেখান থেকে সমাধানের পথ কি রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তার সাথে সাথে ডুরান্ড কাপ নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো গ্রুপ স্টেজের শেষ ম্যাচ হিসাবে খেলতে নামছে মোহনবাগান, তাদের প্রতিপক্ষ সিআইএসএফ। যেই সিআইএসএফ এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল 8-0 গোলে জিতেছে। সিআইএসএফ এর টুর্নামেন্ট অত্যন্ত খারাপ গেছে, তারা সমস্ত ম্যাচই দুটো ম্যাচই তারা হেরেছে। তো মোহনবাগানের বিরুদ্ধে তারা কি ফুটবল খেলবে, সেই হয়তো তারা হারবে। এবার কত গোলে হারছে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশন করেছেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তীতে অবশ্যই শেয়ার করা হবে। তো মোহনবাগান এই ম্যাচটা জিতলে তারা সর্বাধিক 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে, কোনো অসুবিধা নেই। ইস্ট বেঙ্গল তারা 3 ম্যাচে 6 পয়েন্ট প্লাস 12 গোল ডিফারেন্স নিয়ে সেকেন্ড বেস্ট টিমের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে, কিন্তু এখনও বেশ কিছু দলের দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে। বিশেষত আমরা যদি তাকাই তো সেক্ষেত্রে কিন্তু যে দলটার দিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে গ্রুপ ইতে যে দলটা রয়েছে। তো শিলং লাজং তাদের 6 পয়েন্ট রয়েছে, এছাড়া আরও একটি দল তাদেরও কিন্তু 4 পয়েন্ট রয়েছে। তাদের যদি শিলং 9 পয়েন্টে চলে যায় তো সেক্ষেত্রে তারা কোয়ালিফাই করে যাবে, এবং লাজং যদি 7 পয়েন্টে চলে যায় তো 7 পয়েন্ট মানে ইস্টবেঙ্গলের ওপরে তারা যেতে পারবে না। তো এই একটা ম্যাচ বা আরও কিছু ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলোর দিকে তাকাতে হবে। কিন্তু যেরকমভাবে চলছে সেখান থেকে ইস্টবেঙ্গলই নেক্সট রাউন্ডে যাচ্ছে সেটুকু ধরে নেওয়াই যায়। তো এবার যদি আমরা কথা বলি এই যে ম্যাচ, এই ম্যাচে আমরা দেখতে পেতে পারি কিন্তু মিগুয়েলকে। হ্যাঁ, মিগুয়েলকে অল্প সময় কিন্তু পানস ব্যবহার করতে পারে। আজকে বেশ কিছু চেঞ্জ মোহনবাগান করতে পারে তাদের প্লেয়িং ইলেভেনে। তো সেক্ষেত্রে যদি আমরা মোহনবাগানের আজকে প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলি, গোলের তলায় কিন্তু আজকে বিশাল কাইতের পরিবর্তে জাহিদকে দেখার সম্ভাবনা রয়েছে। ডিফেন্স লাইনে যদি মেহতাব শুরু করে প্রথম থেকে অবাক হওয়ার কিছু নেই। তার সাথে কিন্তু সেখানে অ্যালবার্টো রড্রিগেজ শুরু করবে, সাইড ব্যাকে টেকচাম অভিষেক, তার সাথে সুভাশিস বোস রয়েছে। তো এটা কিন্তু তাদের জন্য ডিফেন্স লাইন। মিডফিল্ডে দীপক তাংড়ি, অনিরুদ্ধ থাপা, অ্যাটাকের ক্ষেত্রে সাহালকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রেখে উইংয়ে একদিকে লিস্টন, অপরদিকে ড্র্যাজিজ, এবং স্ট্রাইকারে মনবীর সিং শুরু করবে। এছাড়া আরও যে সমস্ত অপশান রয়েছে তাদের ব্যবহার করা। আপুইয়া, তার এখনও ফিট হতে বেশ কিছুটা সময় লাগবে, তো আপুইয়াকে পাওয়া যাবে না। পরবর্তীতে কিন্তু আমরা সেখানে ম্যাকলারেনকে দেখতে পাবো এবং মিগুয়েলকে দেখতে পাবো। তো সেই ডবল এমের জুটি, সেই জুটিকেও কিন্তু আজকে আমরা দেখতে পাবো কিছু ঝলক। তো দেখা যাক আজকে মিগুয়েলের মোহনবাগান জার্সি গায়ে ডেবুই হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কীরকম প্রথম ম্যাচে খেলে, খুব বেশি হয়তো গেম টাইম না পেলেও যতটুকু গেম টাইম পারবে তো সে কীরকম পারফরমেন্স করছে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবার যেই জায়গাতে নজর দিতে হবে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স। আমরা সিজনের প্রথম থেকেই একই জিনিস বারবারই বলে আসছি, ইস্ট বেঙ্গলের উচিত সবথেকে আগে কেভিন সিভিলেকে রেখে দেওয়া। টাকা খরচা হবে, এটা স্বাভাবিক। কেভিনের যে এজ, কেভিন দলকে চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ছিল। তো কেভিনকে যে কোনোভাবে রাখতে হবে, তাহলে ইস্টবেঙ্গলের এই যে ডিফেন্সের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই সমস্যার অনেকটা সমাধান হতে পারে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট রাখতে পারেনি। ম্যানেজমেন্টের সেক্ষেত্রে কি বলবো, কিছু করার ছিল না। যে পরিমাণ স্যালারি চেয়েছিল, স্যালারি হলেও কিন্তু তাকে রাখলে যদি রাখতে পারতো ভালো হতো। যাই হোক, সে নেই, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই জায়গাতে ইস্টবেঙ্গল যেহেতু এএফসিতে খেলবে, সেক্ষেত্রে ওই একজন বিদেশি ডিফেন্ডারকে দিয়ে অন্তত কাজ চালানো যায় না। এটা স্বাভাবিক, যারা ফুটবল বোঝেই না তারাও এটুকু জানে যে একজন ওই বিদেশি ডিফেন্ডার দিয়ে 40টা 50টা ম্যাচ খেলানো সম্ভব নয়। আমাদের ইন্ডিয়ান ফুটবলে এমন স্ট্রাকচার, খেলার যেভাবে পরপর খেলা পড়ে যায়, চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে সেখানে নাচোকে ইস্টবেঙ্গল সাইন করায়। আমরা বারবারই বলছিলাম নাচোর ওপর এবছরে ভীষণ ভীষণ চাপ হবে। 32 বছর বয়স, তার বয়স নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু তার চিন্তার ব্যাপার লাস্ট কয়েকটা সিজনে সে যেরকম পারফরমেন্স করেছে, যেরকমভাবে সে খেলেছে, সেখানে খুব বেশি সে গেম টাইমের মধ্যে দিয়ে যায়নি। এবার ইস্টবেঙ্গলে যেটা সমস্যা, এই ডিফেন্ডারদের নিয়ে ইস্টবেঙ্গল
অনেক বছর ভুগছে। আমি তো সেই স্টিফেন কনস্টান্টাইনের আমল থেকে যদি বলি, সেখানে ইভান গঞ্জালিসকে সাইন করানো হয়েছিল। ইভান এসে চোট প্রবণ ছিল, কিছু ম্যাচে চোটের জন্য খেলতে পারতো না। অ্যালেক্স লিমা ছিল, তাকেও সেন্টার ব্যাকে বা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলানো হতো, সেও চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারতো না। পরবর্তী সময় আমরা দেখলাম জর্ডান এলসে এলো, এসে এসিএল ইঞ্জুরি হয়ে বেরিয়ে গেল। হিজাজি মাহেরকে পরিবর্তক হিসাবে নিয়ে আসা হলো। হিজাজি চোট আঘাত যাই হোক লড়াই করতো শেষ পর্যন্ত, সেখানে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে সেখানে হিজাজি মাহিরের অবদান ছিল। তারপরেও দাঁত ভেঙে যাচ্ছে, মুখে ফ্র্যাকচার, হাঁটুতে চোট, তারপরও খেলে গেছে। কিন্তু যখন আবার গিয়ে তার এসিএল ইঞ্জুরি হলো তখন আর সে খেলতে পারলো না। তো সেই জায়গাতে কেভিনের মতন একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল যে ভরসা দিচ্ছিল, তো সে তাকে ছেড়ে দেওয়াটা সব থেকে বড় বোকামো ইস্টবেঙ্গলের জন্য। তার থেকেও আরেকটা বোকামো যে নাচোকে একজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে আসা, এমন আর একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের আনা দরকার ছিল যে কিন্তু সেন্টার ব্যাক এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে। সেটা না করে এমন একটা স্ট্রাকচারে যাওয়া হলো যেখানে ওই নাচোর ওপর সব চাপ পড়ে গেল। নাচো সে এসে প্রথম ম্যাচে অল্প গেম টাইম পাওয়ার পর চোট সারাতে 2-3 দিন সময় লেগে গেল, প্র্যাকটিস করতে পারলো না। জিম সেশন হালকা তার চোটটা সারিয়েই সে খেলতে নামলো, আবার খেলতে নেবে 45 মিনিট খেলার পর চোট, হাঁটু ফুলে ঢোল। তো সেক্ষেত্রে তাকে নিয়ে আর সামনের দিকে এগোনা যাচ্ছে না। 12 তারিখের ম্যাচ, তার আগে রবিবার দিন যা অনুশীলন হলো সেখানে নাচো এলোও না। আর নাচোকে 12 তারিখের ম্যাচে ধরে কোনো লাভ নেই ভাই। ওই থাকলেও যদি খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস বুঝে গেছে যে এই জায়গাটায় আমার পরিবর্তন লাগবে। এটা স্বাভাবিক, পরিবর্তন বললেই তো পরিবর্তন করা সম্ভব নয়। 1 বছরের চুক্তিতে ভালো স্যালারিতে, খুব হাই প্রোফাইল স্যালারি না হলেও ঠিকঠাক স্যালারিতে নাচো ইস্টবেঙ্গলে এসেছে। ইস্টবেঙ্গলে ইনভেস্টার সমস্যা, স্পন্সর সমস্যা, অনেক সমস্যা, তারপরও ম্যানেজমেন্ট দলটাকে রান করাচ্ছে যেভাবে, ঠিক আছে। তো সেই জায়গায় এই রকম একজন প্লেয়ারকে নিয়ে পুরো সিজন কাটাতে পারবে না অ্যান্তোনিও লোপেজ হাবাস, এটুকু একদম দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু তাকে ছাড়তে গেলেও তো আর্থিক জরিমানা, এই সময় ছাড়তে গেলে তাকে আর্থিক জরিমানা দিতে হবে। তাকে 1 বছরের চুক্তিতে সাইন করানোর পর ওই 2-3টে ম্যাচের পরই তাকে ছেড়ে দিতে গেলে তো পুরো ইয়ারের স্যালারি দিতে হবে। এবার এমনও তার চোর নয় যে হ্যাঁ তার এসিএল হয়ে গেছে, ঠিক আছে, তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে কিছু আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হলো, সেটাও সম্ভব নয়। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কিন্তু এবার একটা চাপ বাড়লো, এবং এই জায়গাতে ম্যানেজমেন্টের কিন্তু পছন্দের প্লেয়ার হিসাবে রয়েছে, তোমাদের বারবারই বলেছি, 32 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাক স্টিফেন এজে, যে নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলেছে। আইএসএলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, জামশেদপুরের জার্সি গায়ে 58টা ম্যাচ খেলেছে। ডিফেন্ডার, সেন্টার ব্যাক, 58 ম্যাচে তার 11টা গোল, 1টা অ্যাসিস্ট। নেক্সট লেভেলের পারফরমেন্স রয়েছে। টোটাল ক্লাব ক্যারিয়ারে 277 ম্যাচে 28 গোল, 7টা অ্যাসিস্ট রয়েছে, তার সাথে রয়েছে 41টি ইয়েলো কার্ড। তো এই রকম একজন গোল করা ডিফেন্ডার যে ডিফেন্সে নেতৃত্ব দিতে পারে, এবং ইন্ডিয়ান ফুটবলের সফলতম বিদেশি প্লেয়ারের মধ্যে যদি তাকানো যায় স্টিফেন এজে অন্যতম। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো সেই স্টিফেন এজের দিকে কিন্তু যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সামনের দিকে নজর দিয়ে তাকে সাইন করাতে পারে, ডেফিনেটলি তাদের জন্য একটা বেস্ট সাইনিং হবে। খুব বেশি খরচা নয়, মোটামুটি ঠিকঠাক টাকাতেই তাকে পাওয়া সম্ভব হবে। 1 বছরের চুক্তিতে নিক, তার সাথে আমি বলবো ভাই নাচোকে রেখে দাও। নাচোর চোট লেগেছে, ফুটবলে চোট লাগতেই পারে, কালকে স্টিফেন এজে এলে তারও চোট লাগতে পারে। তো সেক্ষেত্রে নাচোকে তো এখনই আইএসএল নয় যে রেজিস্টার করাতে হবে, ডুরান্ড কাপ হয়ে গেছে, ঠিক আছে, এএফসিতে অনেক ম্যাচ রয়েছে, 2জন বিদেশি ডিফেন্ডার তার সাথে আনোয়ারকে দিয়ে যদি 3 ডিফেন্সে গিয়ে মাঝ মাঠে 5জন, যেরকম একজন উইঙ্গারকে নিয়ে আসা হয়েছে, তার সাথে রাশিদ রয়েছে, তার সাথে ডানি রয়েছে, স্ট্রাইকারে আর একজন বিদেশি, কোনো খারাপ হবে না। বিরাট বড় সিজন, কোন প্লেয়ারের ভাই কখন কি হবে তাকে নিয়ে আসা, ফিট করা, প্রি সিজন করানো, ফিটনেস ট্রেনিং করানো অনেক চাপের ব্যাপার। দরকার নেই, স্টিফেন এজেকে সাইন করিয়ে নেওয়া হোক এবং তার সাথে সাথে নাচোকে রেখে দেওয়া হোক। রেখে দিলে ইস্ট বেঙ্গলের জন্য এএফসিতে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি মনে করা হয় যে না আমরা একজন বিদেশি ডিফেন্ডার নিয়েই খেলবো, তো কিছু বলার নেই, তাহলে তো যা হবার আমরা সামনের দিকে বুঝতেই পারবো কি হবে। তো আর্থিক জরিমানাটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভোগাচ্ছে, জরিমানার কোনো প্রয়োজনই নেই, তাকে রেখে দেওয়া হোক সপ্তম বিদেশি প্লেয়ার হিসেবে, এবং স্টিফেন এজেকে ইমিডিয়েটলি সাইন করানো হোক। কারণ স্টিফেন এজের কাছে অলরেডি আইএসএল এর কিছু ক্লাবের অফার এসে পৌঁছেছে, লাইক ওড়িশা এফসি, তারা স্টিফেন এজেকে চাইছে তাদের ডিফেন্সকে মজবুত করার জন্য। তো এজেকে যদি ইস্টবেঙ্গল এই মুহূর্তেই জালে তুলে নিতে পারে, সেটা ইস্টবেঙ্গলের জন্য হবে বেস্ট সাইনিং। তো দেখা যাক, নেগোসিয়েশন শুরু হচ্ছে এরকম কিছু একটা শোনা গেছে, আরও কিছুটা ডেভেলপমেন্ট হোক, তারপর আপডেট শেয়ার করব।
তো দেখা যাক সামনের দিকে কি অপেক্ষা করছে ইস্টবেঙ্গলের জন্য। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।